নতুন সরকার ক্ষমতা আসা 3 মাসের মধ্যেই বড় বিতর্ক। পুলিশের হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ হালি শহরে। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন, কিন্তু মমতার গ্রাস কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের শাস্তি, পরিবারকে ক্ষতিপূরণ, সঙ্গে আশ্বাস তদন্ত রিপোর্ট অনুযায়ী সব ব্যবস্থা হবে। রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী, কৃতজ্ঞ মৃত তৃণমূল কর্মী স্ত্রী। রবিবার হালিশহরে মৃতের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েন। আর সোমবার সোজা মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূল কর্মীর স্ত্রী জেনি কেওট কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর। এই যে আস্থাটা সরকারের উপরে তোমরা রেখেছ, তোমরা বিরোধী দলের লোক হয়ে, এর জন্য আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই। ন্যাচারালি তুমি জাস্টিস পাবে, বিচার পাবেন, মৃতের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রী। শনিবারই হালিশহর থানার লকআপের রহস্য মৃত্যু হয় তৃণমূল কর্মী বিরজুর। এই ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের। গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল। হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, আইওকে সাসপেন্ড করা হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কনসার্ন পুলিশ তাদের কাউকে নিলম্বিত করা বা কোনো প্রশাসনিক পদক্ষেপ, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা একটা রুটিন প্রসেস। এই নয় যে এই সরকার খুব দয়া করে অনুগ্রহ দেখিয়ে নিরপেক্ষ বলে করছে। তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। নিরপেক্ষ হবে তদন্ত? নানা প্রশ্ন তুলছে কালীঘাট তৃণমূল। রবিবার হালিশহরে গিয়ে এই সুরটাই বেঁধে দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু, এই ইস্যুকে হাতিয়ার করে সুর চড়াতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অথচ প্রশাসনিক পদক্ষেপ করে গোড়াতেই সেই আগুনে জল ঢেলে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওয়া। বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন। উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই, যে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। সরকারের পদক্ষেপে আশ্বস্ত মৃতের পরিবার। ঠিক সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীত দেখালেন শুভেন্দু অধিকারী। আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জনরোষের শিকার। রবিবার হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ নিয়ে স্পষ্ট কথা শুভেন্দু অধিকারী। বললেন, তৃণমূল নেত্রীর গাড়িতে কেউ পাথর ছোড়েনি। মুখ্যমন্ত্রীর অনুরোধ, পুলিশকে জানিয়ে যেখানে খুশি যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে।
রবিবার হালি শহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি লক্ষ্য করে উড়ে এলো কাদা জুতো। গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে কারা? মুখ্যমন্ত্রীর দাবি কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ। তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির কোনো লোককে আমি ছবিতে দেখিনি। দলের কেউ জড়িত নয়, স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর। ওদিকে সংসদ চত্বরে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূলের নাম্বার 2 নিশানায় বিজেপি। গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, পুরোটাই স্টেট স্পন্সার। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। যারা কাদা ছুড়েছে তাদের ছবি দেখাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান সাথে ছবি, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান সাথে। জনরোষ না, গোল গোল করে এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিই। তাহলে কর্মফলেই জনরোষের মুখে তৃণমূল। মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে না জানিয়ে আসাতেই বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না, ওটা ওই বকলস পরা বিরোধী দলের কাছে চাইবেন। আমরা বারবার বলছি ঘটনাটি সমর্থনযোগ্য নয়, অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই পয়েন্টটাও আসছে যে পুলিশের কাছে তো তার মুভমেন্ট সম্পর্কে ডিটেলস থাকতে হবে। এই থাকাটা বাঞ্ছনীয়, জরুরি। রাজনৈতিক কর্মসূচি, সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে, কিন্তু যেটা নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লক আপ ডেথ, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন। রাজনৈতিক কর্মসূচি করতে 104 বার হাইকোর্টে যেতে হয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পালা বদলের পর এখন তিনিই মুখ্যমন্ত্রী। আশ্বাস দিচ্ছেন পুলিশ আগে থেকে জানলে বিক্ষোভ এড়ানো যেত। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি, আপনি যখন যেখানে যাবেন প্রায়র পুলিশকে বলবেন। পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই, আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন। তাহলে দায় কার? মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট, হামলার অভিযোগ নিয়ে কোনো অ্যাকশন নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হালি শহরে পুলিশি হেফাজতে অভিযুক্তের মৃত্যুতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। আইসি তমাল দত্তকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। হালি শহরের আইসি বদল করা হয়েছে। নতুন আইসি দায়িত্ব নিলেন সুরেন্দ্র কুমার সিং। আজই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর। মৃতের স্ত্রীকে চাকরি আর সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিল রাজ্য সরকার। ব্যাক টু ব্যাক আরও একটা খবর। আগামীকাল ফের সুমিত রায়কে তলব সিআইডির। চাকরি দুর্নীতি আর জমি কেলেঙ্কারি মামলায় এই নিয়ে পরপর 4 দিন সুমিতকে তলব। আজও অভিষেকের আপ্তসহায়ককে 8 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। শালবনী জমি দুর্নীতি মামলায় তদন্তে তৎপর সিআইডি। শালবনীতে পৌঁছল সিআইডি আধিকারিকরা। পরপর 3 দিন সুমিত রায়কে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। ঘটনার তদন্তে ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছেন 3 জন আইপিএস পদমর্যাদার আধিকারিক। গ্রেপ্তার হওয়া সুজয় হাজরাকেও জিজ্ঞাসাবাদ করবেন সিআইডি আধিকারিকরা। আগামী বুধবার দেবরায় চাকরি দুর্নীতির অভিযোগে সুজয় হাজরাকে হেফাজতে নিতে চলেছে সিআইডি। ব্যাক টু ব্যাক আরও একটা খবর। তারাতলার বহুতল বিপর্যয়ের পুনরাবৃত্তি এড়াতে তৎপর রাজ্য। পুকুর ভরাট অথবা বেআইনি নির্মাণ ঠেকাতে বড়সড় অডিটের নির্দেশ কলকাতা পুরসভার। নিয়ম না মেনে তৈরি হয়েছে শহরের কোন কোন বহুতল, উত্তর জানতে অডিট রিপোর্টে নজর পুরসভার আধিকারিকদের। বেআইনি নির্মাণ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কলকাতা পুরসভার। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের পরেও অনেক বহুতলকে বৈধতা দেওয়ার অভিযোগ। এই ধরনের অভিযোগ যাতে আর না আসে তার জন্য কড়া অডিট চালু করেছে কলকাতা পুরসভা। নির্মাণ সংক্রান্ত একাধিক ফাইল খতিয়ে দেখতে বিশেষ তদন্তে নেমেছে পুরসভার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরো এলাকায় পুকুর ভরাটের অভিযোগ যাচাই করা হচ্ছে। 2020 থেকে 25 অর্থবর্ষে বিভিন্ন নির্মাণ সংক্রান্ত নথিতে নজর দেওয়া হচ্ছে।
একাধিক বর্ডর থেকে ফাইল তলব করা হয়েছে। শতাধিক ফাইল তলব সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের। কোটি কোটি টাকা কর ফাঁকি, আর সেই কর ফাঁকির মূলত প্রভাব পড়েছে কলকাতা পুরসভার কোষাগারে। কলকাতা পুরসভার যে অডিট রিপোর্ট, সেই অডিট রিপোর্টেই মূলত দেখা গিয়েছে যে বেআইনি নির্মাণ তৈরি করতে গিয়ে অবৈধ অংশ বৈধতা দেওয়া হয়েছে, আর সেক্ষেত্রে একাধিক ক্ষেত্রে কর ফাঁকি দেওয়া হয়েছে, রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। তাতে কোষাগারের প্রবল ক্ষতি হয়েছে বলেই অডিট রিপোর্টেই মূলত দেখা যাচ্ছে। একই সঙ্গে যেভাবে গত কয়েক বছর ধরে অডিট রিপোর্টে একাধিক তথ্যে উঠে এসেছে যে যেভাবে রাজস্ব ফাঁকি হয়েছে, তাতে কিন্তু সমস্যায় পড়েছে কলকাতা পুরসভার কোষাগার। আপনি ফাউন্ডেশনটা করেছেন 2 তলা বাড়ির জন্য, কিন্তু আপনি যদি এখন 5 তলা করে দেন তাহলে তো সেটা তো চলতে পারে না। তাই জন্য আমরা এই স্টেপটা নেব। হিউজ পেনাল্টি ফর কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড পেনাল্টি ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। এনভায়রনমেন্ট অফ ক্যালকাটা নষ্ট হয়ে যায়, তো এটা কেউই সমর্থন করে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে 100% প্রুফ কেউ করতেও পারে না। বহুতল নির্মাণের অনুমোদন, জমি শ্রেণীবিন্যাস, পুকুর ভরাটের অভিযোগ। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ও প্রয়োজনীয় বিধি মেনে অনুমতি দেওয়া হয়েছিল কিনা খতিয়ে দেখছে কলকাতা পুরসভা। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের থেকেও ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে পুরসভা সূত্রে খবর। তো এগুলো যদি বাকি থেকে থাকে তো সেগুলো একটা রিজনেবল ফর্মুলা, প্র্যাকটিক্যাল ফর্মুলা তৈরি করে সেগুলো তো আদায় করা উচিত। পুরসভার বিভিন্ন কেষ্টবিষ্টুকে টাকা দিয়েছে, হ্যাঁ, তার মানে সেটা বৈধ হতে পারে না। তার মানে সবাই চোখ বুজে থাকবে, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, কেউ কিছু আর দেখবে না, সেই ব্যবস্থা করা হয়েছিল। তো এখন সেই মাস্টারমশাই চোখ খুলে ফেলেছে, মাস্টারমশাই এখন দেখা শুরু করেছে, এখন ধরা পড়বে। এই অডিট রিপোর্ট নিয়মিত প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে কলকাতা পুর প্রশাসনও। কারণ কর ফাঁকি, রাজস্ব ফাঁকি দিয়ে রীতিমতো এই অবৈধ নির্মাণকে বৈধতা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধকে বৈধতা করার জন্য যে টাকা দেওয়া হয়েছে, সেই টাকাও নেতাদের পকেট ছাড়া কোথাও যায়নি, রাজস্ব ক্ষতি করে। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা পুরসভা। বেহাল রাস্তা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি এই ছবি। জেলায় জেলায় মানুষের দুর্দশা কতটা বাড়িয়েছে এই একটি সমস্যা তার চোখে দেখা যায় না। তৃণমূল জমানায় পথশ্রী প্রকল্পের নামে আসলে হয়েছেটা কি, এখন এই প্রশ্নই ঘুরছে মুখে মুখে। বেশিরভাগ পথেরই শ্রী দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। রাস্তা নয়, সাক্ষাৎ মৃত্যু ফাঁদ, তবু উপায় নেই, যাতায়াত করতেই হয়। দাসপুরের পীরতলা মুর্শিদনগর গ্রামীণ রাস্তার হাল এতটাই খারাপ যে পা ফেলা দায়। অভিযোগ, তৃণমূল আমলে ঘাটাল মাস্টার প্ল্যানের নো কস্ট মডেলে শিলাবতী নদী থেকে মাটি বালি তুলে নিয়ে যাওয়া হতো। দিনরাত ভারী গাড়ি চলাচলের ক্ষত বইছে এই রাস্তা। প্রায় 5-6 বছর আগে থেকে এরকম হাল, মানুষজন চলতে পারছে নি। এইটা ওই যে মাস্টার প্ল্যান হয়েছিল, হওয়ার দিকতেই এই রাস্তাটা এই হাল হয়ে গেছে। বিধায়ক এসেছিল, এসে বলেছিল যে ওখানে মুরাম দিয়ে এই রাস্তাটা আমাদের চালু করে দিবে, কিন্তু এমন হাল হয়েছে এই রাস্তা মানুষ চলতে পারছে না। সমস্যার শেষ নেই। এদিকে এই রাস্তা দিয়েই 7 থেকে 8টি গ্রামের মানুষের রোজ যাতায়াত। বর্ষায় এখন দুর্ভোগ চরমে। এই জেলাতেই ঘাটাল কলেজ মোড় থেকে রানীচক যাওয়ার পথ পুরো বেহাল। একটু বৃষ্টি হলে এটি রাস্তা না পুকুর বোঝার কোনো উপায় থাকে না। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ক্ষুব্ধ পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার মানুষজন সকলেই চাইছে দ্রুত রাস্তার হাল ফিরুক। আমরা তো অটোমেটিক বহু রাস্তার কাজ ধরেছি, বর্ষার জন্য করতে পারিনি, বন্যার জন্য করতে পারিনি। দুর্গাপূজার পর রাস্তা শুরু হবে, আস্তে আস্তে মানুষের যে আশা উদ্দেশ্য পূরণ হবে। ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়কে শিলদা জব্বলপুর রুটের ছবিটাও একই। চারিদিকে খানাখন্দ, পিচ উঠে গিয়েছে বেশিরভাগ জায়গায়। কোনো কোনো গর্ত এত গভীর যে গাড়ির চাকা পড়লেই উল্টে যাওয়ার দশা। শিলদা থেকে যে জব্বলপুর রাস্তা, সেই অবস্থাও একেবারে বেহাল হয়ে পড়েছে। ছবিটা দেখতেই পাচ্ছেন, এই রাস্তার উপর দিয়েই বেশ কিছু জায়গায় এরকমের গর্ত তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় রয়েছে এবড়ো খেবড়ো পাথর। 4-5 বছর ধরে রেগুলার নিত্যযাত্রী এই রাস্তায়, ঠিক আছে, মানে খুবই দেখছেন গাড়ি দেখছেন তারা খারাপের জন্য তো গাড়ি একদম এই সাইডে হয়ে চলে আসছে। এরকম মানে আমি বাচ্চাকে নিয়ে যাই, আমি আমার এখানে স্কুল সামনে, বাচ্চাকে আমার ছেলেকেও নিয়ে যাই সামনে, খুব সাবধানে চালাতে হয়। কাটোয়া 2 নম্বর ব্লকে গৌরডাঙ্গা থেকে ঘুমুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে ছোট ছোট ডোবা ভর্তি। রাস্তা তৈরির কয়েক বছরের মধ্যেই হাল বেহাল হতে শুরু করেছিল। এখন যা অবস্থা, দুর্ঘটনা রোজনামচা হয়ে উঠেছে। এইভাবেই পড়ে আছে, না আছে ড্রেন, একটা অ্যাম্বুলেন্স যায় না আমাদের এখান থেকে, আমাদের ওই মেন রোডে নামিয়ে দেয়। 4 পায়ে খাটিয়া ছাড়া কোনো রাস্তাই নেই আমাদের এখন।
আজ কি যুগে বাস করছি আমরা। কত লোককে বলি, কেউ কিছু শুনছে না। এমএলএ গ্রামের যারা মেম্বার আছে, প্রধান আছে, সবাইকে বলি, কিছুই করে না। উত্তরের দিকে চোখ ফেরালেও ছবিতে তেমন কোনো বদল নেই। মালবাজারে মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি বাজার থেকে শালবাড়ি পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা বিপদের সমার্থক। ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় মানুষকে। এই পথ দিয়ে যেতে হয় একাধিক পর্যটন কেন্দ্রে, ফলে পর্যটকদেরও ভোগান্তির শেষ নেই। তৃণমূল আমলে বহুবার রাস্তা সারাইয়ের দাবি জানানো হয়। অভিযোগ, এরপরেও কিছুই হয়নি। অবস্থা সেই তিমিরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার রাস্তায় ফিরছে বাজেটের মধ্যে এসি শাটল বাস পরিষেবা। যাত্রী সাথীর হাত ধরে এই পরিষেবা আরও সুবিধাজনক হবে বলেই মনে করছে সংস্থা। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই পরিষেবা। শাটল বাসগুলোর ভাড়া শুরু হচ্ছে মাত্র 39 টাকা থেকে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেকটা বাসে থাকবে জিপিএস ট্র্যাকিং ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। পুরুলিয়ায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর অভিযোগ। রঘুনাথপুর বরাকর রাজ্য সড়কে মৃতদেহ রেখে অবরোধ মৃতার পরিবার ও স্থানীয়দের। সকালে আসানসোলে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার। চিকিৎসক রমেন্দ্র গোড়াইকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে যান চলাচল। বাচ্চা এখন 10 পার্সেন্ট হইতে এসেছিল, আর কিছু না, হাসতে খেলতে মানুষ, কোনো রোগ বিধি কিছু নাই। কোন হাসপাতালে এসেছিল? যে আমি ঘরের লোক আমার ডাকে তো আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, কিন্তু ডাক্তারের না সে কোনো কথা শুনে নাই। ডাকুন দিয়ে তা আমারে ডাক্তার পালাই নিয়েছে। চিকিৎসা কি করে দিয়েছে, ভিতরে কিছু করে দিয়েছে, কাটি দিয়েছে, মানে ভিতরে কিছু। উনি ডাক্তার, ও ডাক্তার নয়, ও মানুষ মারা, ও ডাক্তার নয়। কোন হাসপাতাল? পিজি নার্সিং হোম।